জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন ঢাকা জেলার শিল্পী জনাব আব্দুল্লাহ বিন ফায়েজ। ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন জনাব আব্দুল্লাহ বিন ফায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ উত্তরটা আরেকটু জোরে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ তাআলার ইচ্ছায় আজকে আমরা এখানে 3 জন এমপি পেয়েছি। আলহামদুলিল্লাহ। ঢাকা জেলার পক্ষ থেকে এই নবনির্বাচিত সম্মানিত সংসদ সদস্যদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। শুরুতেই সংসদের বিরোধী দলীয় নেতা আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এমপি মুহতারামকে বরণ করে নিচ্ছেন সম্মানিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সাইফুল আলম খান মিলন এমপি। মুহতারামকে দাঁড়াইতে শুধু সামনে থেকে ভিডিও ছবি করে পাবো না, ছবি ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা অঞ্চল পরিচালক জনাব সাইফুল আলম খান মিলন এমপিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন সম্মানিত ঢাকা জেলার আমির জনাব মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসেন। আমাদের মাঝে আরো একজন সংসদ সদস্য উপস্থিত আছেন, আমাদের ফরিদপুর 1 ঢাকা জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্য জনাব ডক্টর ইলিয়াস মোল্লা এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানিত ঢাকা জেলার আমির জনাব মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসেন। জি, আমরা এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন আব্দুল্লাহ বিন ফায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমরা এখানে সবাই শপথের কর্মী, তাই কিনা? সবাই শপথের কর্মী, এই জন্য আমি একটি অসাধারণ একটি শপথ পরিবেশন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। লিখেছেন জাকারিয়া হোসেন, সুর করেছেন শিল্পী বশির রহমান। তারই গাওয়া একটি গান আমি গাওয়ার চেষ্টা করছি। আমি তো আমার থেকে বিক্রি হয়েছি, বুঝে শুনে নিয়েছি দিনের আমি তো আমার থেকে বিক্রি হয়েছি, বুঝে শুনে নিয়েছি দিনের শপথ। এত পথ
তো আমার থেকে বিক্রি হয়েছি, বুঝে শুনে নিয়েছি দিনের শপথ। কথা তো দিয়েছি আমি আমার হৃদয়ে, স্বপ্নের ভিত হবে সোনালি তরুণ। জয় পরাজয় সে তো হাতে আল্লাহ, প্রয়োজনে মেনে নেব শহীদি মরণ। কেন দিনের কাজকে ব্যস্ততা নয়, ব্যস্ততা কি শুধু ছোটা দুনিয়া, অথচ এ দুনিয়ায় কাছে নেই। ভাবি কি তাই কিছু ভাবনা, শপথের কথাগুলো কোরআনের কথা, শপথের কথাগুলো কোরআনের কথা। কিভাবে ভুলে যায় শহীদি শপথ। আমি তো আমার থেকে বিক্রি হয়েছি, বুঝে শুনে নিয়েছি দিনের শপথ। এত পথ পাড়ি দিয়ে কাফেলার সাথে থাকবো না আমি, আর করবো না কাজ। ব্যক্ত করি কেন এই অভিমত। আমি তো আমার থেকে বিক্রি হয়েছি, বুঝে শুনে নিয়েছি দিনের শপথ। ভাই দাঁড়ায়েন না, দাঁড়ায়েন না ভাই, দাঁড়ায়েন না, দাঁড়াইলে সমস্যা আছে, পিছনে সমস্যা হয়ে যাবে। সম্মানিত ডেলিগেট ভাইরা, আমরা অত্যন্ত সুন্দর একটি ইসলামী সঙ্গীত শুনলাম। আমাদের মাঝে আজকের দায়িত্বশীল সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সম্মানিত আমিরে জামাত, সংসদের বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি। আমাদের মাঝে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামনে দিয়ে খবর পায় না। বসেন, ভিডিও করা লাগবে। সামনে হইলে তো সমস্যা হয়। আসসালামু আলাইকুম ওইটাই কিন্তু ফ্রন্ট ছিল। কেমন আছেন প্রিয় সহকর্মীবৃন্দ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা ঈদুল ফিতরের পরপরই তৃণমূলের দায়িত্বশীল ভাইদের নিয়ে
একটি চমৎকার আয়োজন করেছেন। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জনাব মাওলানা দেলোয়ার হোসাইন, উপস্থিত ঢাকা অঞ্চল টিমের সম্মানিত সদস্যবৃন্দ, নির্বাচিত একজন সংসদ সদস্য এখানে উপস্থিত রয়েছেন, এই জেলার পরিষদ সদস্য, মঞ্চে বসা দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ এবং সবল রেখেছেন, ইমানের উচ্চ দরজায় রেখেছেন, অন্তরে আল্লাহ তাআলা দেশপ্রেম দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। আজ বাংলাদেশ ইতিহাসে এক কঠিন বাক্যে এসে দাঁড়িয়েছে। দেশে এখন সামরিক শাসন নেই, চিহ্নিত ফেসিবাদী গোষ্ঠীও নেই, কিন্তু তারপরেও জনজীবনে কোনো স্বস্তি নেই, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে কোনো ব্যবস্থা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, থাকে না। আমাদের সন্তানদের লেখাপড়া ঝুঁকির মুখে। ইতিমধ্যে ভাবা হচ্ছে সন্তানদেরকে স্কুল থেকে 3 দিনের জন্য ঘরে বসিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হবে। চতুর্থ শ্রেণীর একজন ছাত্র তার অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেছে, দেশ যারা চালাচ্ছেন তারা কি কিছুটাও বুদ্ধিশুদ্ধি রাখেন না? একটা ক্লাসে যদি 50 জন ছাত্রের সংকুলান হয়, 5টা ফ্যান, সেখানে মাথার উপরে ফ্যান করবে ম্যাক্সিমাম 5টা অথবা তার চেয়েও কম, আর বাসায় লাইট জ্বলবে 50টা ফ্যান। 3টা বা 4টা। কিন্তু যদি ঘরে বসে অনলাইনে শিক্ষা দিতে হয়, 50টা ফ্যান। তাহলে প্রত্যেকটি ছাত্রের মাথার উপরে একটা ফ্যান ঘুরানো লাগবে। যেখানে 5টাতে চলে সেখানে 50টা, ঠিক। কমপক্ষে একটা করে বাতি জ্বালানো লাগবে। যেখানে 3টাতে চলে সেখানেও 50টা। মোবাইল চার্জিং, মুসিবত সে করেছে নেট, যে এমনিই শিশুরা মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। এখন যদি আবার স্কুল থেকে বিরত রেখে তাদের হাতে এই ডিভাইস দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের মেধা মৃত্যু ঘটবে। শুধু কি তাই, একটা শিশু যখন স্কুলে যায় সে একটা সঙ্গ পায়, অ্যাসোসিয়েশন পায়, কিন্তু সেই শিশুটা যদি ঘরে বসে থাকে, তাকে যদি বলা হয় ঘরে বসে ক্লাস করো, শিশুরা হচ্ছে চপলা চঞ্চল। ক্লাসরুমে ঢুকে একটা মাত্র বা 2টা দরজা, শিক্ষক খেয়াল রাখেন কে নড়াচড়া করে আর কে মনোনিবেশ করে, কিন্তু সে যখন স্বাধীন থাকবে তারে দেখবে কে? সে যদি ডিভাইস টেবিলের উপরে ফেলে রেখে গিয়ে খেলতে লাগে, তাও তো করার কিছু নেই, ঘুমাইয়া পড়ে তাও করার কিছু নেই, যদি তারা অনুষ্ঠিত গেলে ভাই বোনেরা তাও করার কিছু নেই। এইভাবে মেধা অপমৃত্যু করবে। অথচ আশ্চর্য, আমরা যখন সংসদে জিজ্ঞাসা করছি যে সমস্যাটা এখন বিশ্বব্যাপী চলছে, এটা বাংলাদেশের সৃষ্ট নয়, আমরা বলছি যে আমরাও সহযোগিতা করতে চাই সমস্যা উত্তরণে। সরকার বলে কোনো সমস্যাই নেই। এমনভাবে বিবৃতি দেওয়া হয় সংসদের ভিতরে, মনে হয় যেন সমস্যা তো নাই, বরঞ্চ উদ্বৃত্ত তেলের উপর ভাসছে বাংলাদেশ। লজ্জা। আমরা জিজ্ঞেস করেছি, তাই যদি হয় তাহলে একজন গাড়ি চালক, একজন বাইক চালক কেন তাহলে পেট্রোল পাম্পের সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হয়? কিলোমিটারের পর কিলোমিটার কেন লাইনে থাকতে হয়? কেন তাদেরকে রোদে শুকাতে হয়? কেন তাদেরকে বৃষ্টিতে ভিজতে হয়?
এই দুঃসহ যাতনা নেমে এসেছে। আর সরকার জাতিকে বলছে তেলের কোনো অভাব নেই। এটা অবশ্য ঠিক, তেলের অভাব কার জন্য নাই তা বলে নাই। কারো কারো লোক গ্রাম ভর্তি করে নিজেদের ঘরে বাঁশ চালে গোয়াল করে বিভিন্ন জায়গায় তারা তেল রেখে দিয়েছে। পাম্পে তেল পাওয়া যায় না, লেখা আছে তেল নাই বন্ধ, কিন্তু ওখানে গেলে তেল পাওয়া যায়। 120 টাকা দামের তেল ওখানে গেলে 300 টাকায় পাওয়া যায়। এইভাবে জ্বালানির উপর পাওয়ার নির্ভরশীল। শুধু গাড়ির চাকা চলে না, শুধু ফ্যান ঘুরে না, শুধু বাতি জ্বলে না, এই জ্বালানিতে সমাজের চাকা চলে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির চাকা চলে, পাবলিক ট্রান্সপোর্ট চলে। এটা লজ্জার ব্যাপার, সরকার কেন সবাইকে নিয়ে খোলা মনে বসছে না, বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না। আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না, কিন্তু কি জানি শুধু একটা লুকোচুরি সব ব্যাপারে আমরা লক্ষ্য করি। একটা অস্পষ্টতা। আমরা সরকারকে আহ্বান জানাবো এটা থেকে বের হয়ে আসে। আপনারাই বলছেন সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মিলে ঝিলে বাংলাদেশ। তো কোথায় সবাই মিলে বাংলাদেশ? তা তো আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যেই সবাই মিলে বাংলাদেশ চ্যাপ্টার আউট হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে, ইন্টারিম গভর্নমেন্ট বা তার আগেও এইরকম প্রশাসকের ছড়াছড়ি ছিল। এখন সব জায়গায় প্রশাসক বসিয়ে দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পর্যায়ক্রমে আরো নিচে যাবেন কিনা ওই ডোন্ট নো। সবাই মিলে বাংলাদেশ এতগুলা প্রশাসক নিয়োগ করলেন। এমনিই তো এটা হওয়া উচিত নয়, এমনি সাংবিধানিক কারণে এটা বেআইনি। সংবিধানে লেখা আছে বাংলাদেশের সকল স্তরের স্থানীয় সরকারে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। আপনারা সব জায়গায় বসিয়ে দিচ্ছেন প্রশাসন, সব দলের লোক। কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এখানে তারা সফল হননি, জনগণের ম্যান্ডেট নিতে সমর্থন পাননি। এখন তাদেরকে আবার বড় বড় জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে। আপনারা বলেন সার্বভৌমত্ব জনগণের, এদেশের মালিক জনগণ, তো কোথায়? জনগণকে আপনারা তো গুরুত্ব দিচ্ছেন না। এই জনগণই তো 12 তারিখ ফেব্রুয়ারি মাসে 2টা ভোট দিয়েছিল, একটা জাতীয় সংসদে আর একটা গণভোটে হা। আপনারা ভিতরে ভিতরে না ছিলেন, কিন্তু প্রকাশ্যে আপনারাও হা বলছেন। আপনারা এখন বলছেন জনগণ 51% আপনাদেরকে ভোট দিয়েছে, তো ওখানে যে জনগণ 70% ভোট দিয়েছে, 51 বড় না 68 বড়? আপনি 68 ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51 ভাগের কথা বলছেন। এর নাম গণতন্ত্র? ওনারা বলছেন সংবিধানে গণভোট নাই। আমাদের প্রশ্ন, এই দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন ছিল না? তখন যদি এটা জায়েজ হয়ে থাকে, এখন না জায়েজ হয় কিভাবে? জনগণের প্রয়োজন। গণভোট হচ্ছে কনস্টিটিউশনের উপরেও সুপ্রিম অথরিটি রাখে। জনগণের সুপ্রিম অভিপ্রায় হচ্ছে চূড়ান্ত সংবিধান। সম্মানিত বন্ধুগণ, তারপরে এরশাদ সাহেব একটা করেছেন, ওইটা নিয়ে কথা বলতে চাই। এরপরে করেছেন বেগম খালেদা জিয়া। তো সেই 3টা গণভোট বাংলাদেশে তার ফল বাস্তবায়িত হয়েছে। 4র্থ গণভোট, যেখানে এসে বিভিন্ন দল ছিল, মত ছিল, সবাই মিলে একমত। শুধু তাই না,
সবার আগে বিএনপির প্রতিনিধি বলেছেন সংস্কারের প্রস্তাবগুলো আইনগতভাবে বাস্তবায়ন করতে হলে গণভোটের প্রস্তাব দিচ্ছি। প্রস্তাব দিলেন গণভোটের। আমরা ইলেকশনের দিন পর্যন্ত সবাই এক ছিলাম। এরপরে যখন দেখলেন যে আপনারা যেভাবেই হোক, যে মেকানিজমেই হোক, আপনারা 2/3 বেশি হয়ে গেছে, তখন রাতারাতি আপনাদের মত বদলে গেল। আমরা তো আমাদের জায়গায় আছি। জাতিকে বলেছিলাম আপনারা প্রতিনিধিত্বের জন্য আমাদেরকে একটা ভোট দিবেন আমাদের প্রতি, আর রাষ্ট্র মেরামতের জন্য, নতুন একটি প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা কোনো ভোটে হাত জনগণ দিয়েছে। তারা এখন মানবেন না। এখন তারা সংবিধান সংশোধন করবেন। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে সংশোধন আর সংস্কারে তফাৎ। একটা হচ্ছে পুরানা জামা ছিঁড়ে গেছে, ওইটাকে কেটে জোড়া দিয়ে পরানো। আরেকটা হচ্ছে গায়ের জামা 3টা অংশ, পুরাটাই নতুন, ছিঁড়া অংশটা পুরা ফেলে দিয়ে নতুন সেখানে একটা নেওয়া। নতুন জামা পরানো। ঠিক। আমরা ওই কাটা ছেঁড়া জামা আর জাতির গায়ে পরাতে চাই না। এই সংবিধান 17 বার 16 বার সংশোধন হয়েছে। এত সংশোধনের পথে ফেসিবাদ আসলো কিভাবে? সংবিধানের যে ধারাগুলোর কারণে ফেসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলাই সংবিধান থেকে আমরা নির্বাসনে পাঠায় সংস্কার করতে চাই। সরকারি দল বলছেন তারা সংস্কার মানবেন না, তারা সংশোধন করবেন। আমরা তাদেরকে অনুরোধ করব, যদি গণতন্ত্রে আমরা সবাই বিশ্বাসী হই, আসুন গণভোটে আমরা সবাই এক হয়ে যাই। ঠিক। হ্যাঁ, সংকট আপনারা তৈরি করেছেন। এর নিরসন হওয়ার কথা ছিল 15 মার্চের ভিতরে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন না, এই জন্য এই সংকট তৈরি হয়েছে। আমরা 2টা শপথ নিয়েছি, আপনারা একটা নিয়েছেন। আপনাদের দায়িত্ব ছিল সংস্কার পরিষদের সভা আহ্বান করার জন্য দায়িত্বশীল ব্যক্তিকে লিখিত অনুরোধ জানানো। আপনারা শুধু অনুরোধ করেছেন জাতীয় সংসদ অধিবেশনের জন্য, সংস্কার পরিষদের জন্য করেন নাই। আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং জনগণের সাথে দেওয়ার কথা আপনারা লঙ্ঘন করেছেন। আমরা আমাদের জায়গায় রয়ে গেছি। আমরা সরকারি দলকে বলব, এখনো সময় হাতছাড়া হয়ে যায়নি। আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে সমাধান হোক, আপনারা সুযোগ গ্রহণ করেননি। আমাদেরকে ঠেলে জনগণের এই রায় বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে আপনারা আমাদেরকে আসতে বাধ্য করেছেন। যে জনগণ খালি হাতে সশস্ত্র দুর্বৃত্তদেরকে মোকাবেলা করে 5 আগস্ট পরিবর্তন এনেছিল, সেই জনগণের মৃত্যু হয় না। এই জনগণ এখনো জীবিত, এখনো জাগ্রত। বিশেষ করে আমাদের যুব সমাজ, যাদের নেতৃত্বে শেষ ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হয়েছে, আমরা তাদেরকে বলবো, তোমরা তোমাদের বিপ্লবের যে খালি হাতের হাতিয়ার, অর্থাৎ দেশপ্রেম এবং ইমানের হাতিয়ার, সেটাকে আবার শানিত করো। যেমন আগে নেমেছি, এখন আবার নামবো এবং ইনশাআল্লাহ জনগণের এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করা অসম্ভব। ফেসিবাদ একটা রোগ, নির্দিষ্ট রোগী মারা গেলেও ফেসিবাদ মারা গেছে এটা বলতে পারবেন না। এটা একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় এবং সেই সংক্রমণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। জনগণের রায়কে অবলীলায় অগ্রাহ্য, অপমান, অস্বীকার করার নামই হচ্ছে ফেসিবাদের সূচনা। আমরা দেশে আর ফেসিবাদ চাই না। এখন যারা সরকারি দলে, তারাও বড় মজলুম ছিলেন, আমরাও বড় মজলুম ছিলাম, গোটা জাতি মজলুম ছিল। আমরা সাবেক এবং বর্তমান সকল মজলুমকে বলবো, আসুন আমরা
তুলে দেওয়া পর্যন্ত 11 দল এবং বাংলাদেশ জামাত ইসলামের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের বিশ্রাম নেওয়ার কোনো জায়গা এটি নয়, দুনিয়া লড়ে যাওয়ার জায়গা। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন বিশ্রাম আমরা নেব, আল্লাহ তাআলার জিম্মায় নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংসদে টিকিট বিক্রির একটা কথা উঠেছে। আমার একটা টিকিট বড় হয়েছে, আপনাদের কারোর কাছে আছে না? নাই। জান্নাতের টিকিট নাই? আচ্ছা, পাবলিকের কাছে পাইলাম না। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে কি জান্নাতের কোনো টিকিট আছে? আপনাদের কাছেও নাই, এখানেও পাওয়া গেল না। এবার সংসদে যারা বলেছেন তাদের কাছে আমরা টিকিট চাই, যে ওই টিকিট, একটা টিকিট হলে আমাদের দেখি এই টিকিটটা কে ইস্যু করলো, আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, কাউকে বোকা বাবা কোন কারণ? আমি শুধু জ্ঞানী, আমি শুধু চালাক, আর বাকি সমস্ত লোক হবে, এটা যেন কোনো চিন্তা না হয়। যার যার জায়গায় সবাই 3.5 হাত একেবারে কাটায় না। ঠিক। এখন মিডিয়ায় ভাসছে কারা কারা জান্নাতের টিকিট বিক্রি করেছে। সংসদে দেখেছেন, আমরা বলেছি এই সংবিধানের সংস্কার চাই, কখনো বলিনি যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাই, আমরা কখনো বলি। কিন্তু আমাদের নামে মিথ্যা অভিযোগটা হলো আমরা নাকি বলেছি। হ্যাঁ, সব ফায়ার আপনি যাকে টার্গেট করেছেন তার মুখে নাও করতে পারে, অনেক সময় ব্যাক ফায়ার করে। এটি ব্যাক ফায়ার করেছে, করে নাই? আমি সম্মান রেখে বলতে চাই, এই সংবিধানের দোহাই দিয়ে কেউ প্রশাসনকে, দুঃশাসনকে ফেসিবাদ কায়েম হয়েছে, এর বিরুদ্ধে ফুঁসে উঠতে গিয়ে সর্বপ্রথম বিএনপি নেতা, সিনিয়র নেতা, তিনি ছিলেন স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জনাব M.K. আনোয়ার এই কথাটা জাতীয় প্রেস ক্লাবে বলেছিলেন। তিনি বলেছিলেন এই সরকার, ফ্যাসিবাদী সরকার পরিবর্তন হলে এই সংবিধানকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলব। তারপরে আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ঠিক। সংসদে এই কথা বলে যিনি আমাদেরকে লজ্জা দিতে চেয়েছিলেন, তিনি বুঝেন না জনগণ জাগ্রত এবং ব্যাখ্যা। তিনি নিজেও কিন্তু এই কথাটা বলেছেন, আমরা তো বলিনি। এগুলা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমরা কথা বলি দায় এবং দরদ দিয়ে, আমরা কথা বলি দেশপ্রেম নিয়ে। আমরা দায়িত্বহীন কথা বলা পছন্দ করি না, তারপরে আমরা মানুষ। ভুল ত্রুটি আমাদের হয়ে গেলে আমরা প্রকাশ্যে ক্ষমা চাই, এটাতেও আমরা সংগঠিত হই না। সম্মানিত বন্ধুগণ, আমি মহান আল্লাহর দরবারে তৌফিক চাই, ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়ের উপর, সত্যের উপর, ঈমানের উপর, দেশপ্রেমের উপর, জনগণের অধিকার আদায়ের রাস্তার উপর আল্লাহ যেন আমাদেরকে অটল থাকার তৌফিক দান। আমিন। আমরা আগেও অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ করি না, এখনো কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করব না। ইনশাআল্লাহ। সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয় সমর্থন দিব, সহযোগিতা করব। সরকার যদি আবারও জনগণের রায়কে খুন করতে চায়, জনগণের অধিকার হরণ করতে চায়, কেড়ে নিতে চায় এবং দুঃশাসন চালাতে চায়, অতীতে যেমন কষ্ট করে লড়াই করে গিয়েছি এবং তার একটা পরিণতি এবং ফল আমরা পেয়েছি, আগামীতেও এই লড়াই আবার নতুন করে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ওটা চাই না। বিশ্ব পরিস্থিতি টল টলায়মান, এই সময় সবাই মিলে দেশ গড়া দরকার। সেই সদিচ্ছা নিয়ে সরকার এগিয়ে আসছে, ওয়েলকাম, স্বাগত। আমরা তার অপেক্ষায় থাকলাম। গণভোটকে অগ্রাহ্য অমান্য করার কারণ আর জ্বালানির বাজারে বিশৃঙ্খলার প্রতিবাদে আগামীকাল ইনশাআল্লাহ ঢাকায় আমাদের আন্দোলনের প্রথম কর্মসূচি বাস্তবায়ন হবে। ইনশাআল্লাহ। আমাদের কর্মসূচি হবে নিয়মতান্ত্রিক, আমাদের কর্মসূচি
আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ ভায়োলেন্স করতে আসলে আমরা ইস্পাতের মতো হয়ে যাব ইনশাআল্লাহ। দেশবাসীকে আমরা আহ্বান জানাবো, যতদিন আপনারা দেখবেন যে আপনাদের জন্য, আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করছি, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে সমর্থন দিবেন। এবং যেহেতু দাবিগুলো জনগণের, সেই কারণে আমরা আপনাদের সাথে একাকার হয়ে, আমাদের সাথে না, আপনারাই বৃহত্তর জনগোষ্ঠী, আপনাদের সাথে একাকার হয়ে আমরা লড়াই করে দাবি আদায় করব ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আমাদের কর্মসূচি কাভার করতে এখানে এসেছেন, অনেক আগে চলে এসেছিলেন। তাদের কষ্টের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আমরা ইনশাআল্লাহ, আপনারা দেশের চতুর্থ স্তম্ভ, আপনারা বাকি 3 স্তম্ভকে পাহারাদারি করেন। আপনারা যতটা জাগ্রত থাকবেন, 3টা স্তম্ভ ততটা ঠিকমতো ফাংশন করবে। আর আপনারা যদি নিজের জায়গায় কোনো দুর্বল হয়ে যান, বাকি 3 স্তম্ভ দুর্বল হয়ে যাবে। ফেসিবাদ আমলে আপনারা সত্যকে সবসময় সত্য হিসাবে তুলে ধরতে পারেননি, এটা সত্য, এটাকে অস্বীকার করতে পারেন। আমরা চাই এখন আপনারা তুলে ধরবেন। তবে হ্যাঁ, এখনো আমরা কিছু কিছু কথা শুনি যে আমরা তো চাই, কিন্তু ওই কিন্তুটার অস্তিত্ব আর দেখতে চাই না। আমরা চাই বিচার বিভাগ স্বাধীন, আমরা চাই সাংবাদিক জগৎ স্বাধীন, আমরা চাই দুর্নীতি দমন কমিশন স্বাধীন, আমরা চাই মানবাধিকার কমিশন স্বাধীন। আমরা এই 4টা জায়গায় আর কোনো পরাধীনতা দেখতে চাই না। কিন্তু আমরা আশঙ্কা করছি 4 জায়গায় আবার পরাধীনতার মুকুট করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এই চলমান সংসদে আপনারা জাগ্রত থাকবেন, প্রতিবাদ করবেন, আওয়াজ তুলবেন, অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সবাই মিলে লড়াই করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, এখন আপনারা আমাদের এখন কিছু কর্মসূচি থাকবে, আপনারা 10 মিনিট 2